আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে জন মিল্টনের লেখা একটা কবিতা, নাম হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। ওকে, তো অ্যাজ ইউজুয়াল আমরা জন মিল্টন সম্পর্কে প্রথমে জানবো, তারপর কবিতাটার ব্যাকগ্রাউন্ডটা জানবো, যে কোন পার্সপেক্টিভে, কোন পয়েন্ট অফ ভিউতে, কোন টাইম পিরিয়ডে তিনি কবিতাটা লিখছেন। তারপর আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। তো প্রথমেই জন মিল্টন সম্পর্কে আমরা কয়েকটা কথা জেনে নিই। দেখো, জন মিল্টন 1608 থেকে 1674, অর্থাৎ এটা হচ্ছে তার ক্রনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড। 1608 সালে তার জন্ম, 1674-এ তার মৃত্যু। তার মানে বুঝতেই পারছো তিনি যে সময়টাই বিলং করছেন সেটা 17th সেঞ্চুরি, তাই না? যে সময়টা বিলং করছেন সেটা 17th সেঞ্চুরি। কারণ 1601 থেকে 1700 এই যে 100 বছরের টাইম, এটাকে কি বলা হয়? 17th সেঞ্চুরি বলা হয়। যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে সেঞ্চুরি কাউন্ট হয়, সহজ মনে রাখার পদ্ধতিটা, তাই না? তাহলে 1601 থেকে 1700 তো শেষ হচ্ছে, তাহলে কি আমাদের 17th সেঞ্চুরি। যেমন আমরা এখন 21st সেঞ্চুরিতে রয়েছি, আমাদেরটা শুরু হয়েছে কখন? 2001-এ, চলবে 2100 অবধি। তাহলে 2100 অবধি চলছে বলে 2100 দিয়ে শেষ হচ্ছে, তাই 21st বলা হচ্ছে এটাকে। তারপরে 2101 থেকে যখন শুরু হবে তখন আমরা কেউ থাকবো না, তাই না? তখন 22nd সেঞ্চুরি, ওটা আরও টেকনিক্যালি একটা উন্নত জায়গা তৈরি হয়ে যাবে। তখন তো টেকনোলজি বিরাট একটা অ্যাডভান্সমেন্টে পৌঁছে যাবে, এখনই পৌঁছে গেছে এতটা, তাই তো? তাহলে দেখো, এই যে জন মিল্টন, তিনি বিলং করছেন 17th সেঞ্চুরি থেকে। 17th সেঞ্চুরির একজন রাইটার, মানে সেঞ্চুরি দেখতে গেলে তার আমার 17th সেঞ্চুরি পায়। তিনি বেসিক্যালি একজন ইংলিশ পোয়েট, অর্থাৎ ইংল্যান্ডের কবি। ইংলিশ পোয়েট মানে ইংল্যান্ডের কবি। তার সাথে সাথে তিনি একজন স্কলার ব্যক্তি। স্কলার মানে যার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, যে বিভিন্ন রিসার্চ টিচার্স করেছে, বিভিন্ন পড়াশোনাতে ভালো এডুকেটেড, তাকে স্কলার ব্যক্তি বলা হয়। তার সাথে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে কাদেরকে বলা হয়? বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল মানে যাদেরকে আমরা বাংলায় কি বলি? বুদ্ধিজীবী। অর্থাৎ যারা তাদের বুদ্ধির ওপর নির্ভর করে, ব্রেনের ওপর নির্ভর করে বিভিন্ন প্রফেশনাল কাজকর্ম করে থাকেন, তাদেরকে ইন্টেলেকচুয়াল বলা হয়। যেমন রাইটাররা হতে পারে, আর্টিস্টরা হতে পারে, কোনো গায়ক গায়িকা, কোনো আর্ট মানে সিনেমায় কাজ করে, তারা প্রত্যেকে একজন ইন্টেলেকচুয়াল মানুষ। এবং তিনি, যদি আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পিরিয়ডগুলোকে লক্ষ্য করি, তিনি যে পিরিয়ডটাতে বিলং করছেন সেই পিরিয়ডটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড বা পিউরিটান এজ। কি বলা হয়? কমনওয়েলথ পিরিয়ড বা পিউরিটান এজ, যেটা 1649 থেকে 1660 এই সময় বিলং করছে আমাদের এই পিরিয়ডটা। এবারে কেন এটাকে কমনওয়েলথ বলা হচ্ছে বা কেন পিউরিটান বলা হচ্ছে, আমি ছোট্ট করে এটা বলে দিই। মিসচিপস অফ পার্টি স্পিরিট যখন পড়াবো তোমাদের, তখন দেখবে এই কমনওয়েলথ পিরিয়ড বা পিউরিটান এজ নিয়ে আমি ডিটেলে বলবো। এখন ছোট্ট করে ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ডে বরাবরই রাজতন্ত্র। ইংল্যান্ডে বরাবরই কি আছে? রাজতন্ত্র আছে। ইংল্যান্ডে এখনো রাজতন্ত্র আছে, এখনো দেখবে ইংল্যান্ডে রাজা আছে। যদিও ইংল্যান্ডে এখন পলিটিক্যাল সিস্টেম চলে এসছে, প্রধানমন্ত্রী আছে, সবই আছে, বাট ইংল্যান্ডের মানুষরা রাজতন্ত্রে বিশ্বাস করে। তারা মনে করে যে রাজা বা রানী যদি বাকিংহাম প্যালেসে থাকে, তাহলে ইংল্যান্ডের মানুষের সেটা কি হবে? মঙ্গল হবে। এটা তাদের বিলিফ। ওকে, তাহলে ইংল্যান্ড বরাবরই রাজতন্ত্র। কিন্তু এই 1649 থেকে 1660 এই যে 11 বছর ইংল্যান্ডের সেই রাজতন্ত্র হটে গেছিল। কে হাঁটিয়েছিল? সেই সময়কার একজন লিডার, তার নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল। কি নাম বাবা? অলিভার ক্রমওয়েল। OLIVER CROMWELL। ঠিক আছে? অলিভার ক্রমওয়েল ছিলেন একজন পিউরিটান লিডার। পিউরিটান কারা? দেখো, ইংল্যান্ডে খ্রিস্টান ধর্ম, এটা আমরা প্রত্যেকেই জানি। খ্রিস্টান ধর্মে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তো যারা প্রোটেস্ট্যান্ট, অর্থাৎ যারা ক্যাথলিকদের বিলিফে বিশ্বাস করে না, যারা ক্যাথলিকদের নিয়ম কানুনগুলোকে মানে না, যারা ক্যাথলিকদের এগেনস্টে, তারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তো সেই প্রোটেস্ট্যান্টদের একটা গ্রুপ, তাদের গ্রুপটার নাম হচ্ছে পিউরিটান। কি নাম বাবা? পিউরিটান।
এবং সেই পিউরিটানদের লিডার ছিলেন অলিভার ক্রমওয়েল। পিউরিটানদের লিডার ছিলেন অলিভার ক্রমওয়েল। সেই অলিভার ক্রমওয়েল তিনি কি করলেন, তিনি সেই সময়কার রাজাকে হারিয়ে ইংল্যান্ডে একটা কমনওয়েলথ সিস্টেম অর্থাৎ পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, যাকে আমরা আজকের দিনে এই লোকতন্ত্র বা প্রজাতন্ত্র বলি, বা পার্লামেন্ট থেকে যেখানে কন্ট্রোল হবে, যেখানে রাজতন্ত্রের রাজার হাতে কোনো কন্ট্রোল থাকবে না, এইরকম একটা সমাজ ব্যবস্থা চালু করলেন। সেই কারণে আমরা এই 1649 থেকে 1660 এই টাইমটাকে কি বলে থাকি, কমনওয়েলথ পিরিয়ড বা পিউরিটান এজ। কেন পিউরিটান বলছি, কারণ এই সময় ডমিনেটিং কারা ছিল, পিউরিটানরা ছিল, পিউরিটানরাই শাসন করতো। দ্যাটস ওয়াই পিরিয়ডটাকে কি বলছি আমরা, পিউরিটান এজ বলছি। ওকে, আর কমনওয়েলথ কেন বলছি, কারণ এই সময় কি এস্টাবলিশড হলো, একটা পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, একটা কমনওয়েলথ সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য আইন এক, রাজা রাজা কিছু থাকবে না। তাহলে এই কারণে আমরা এই পিরিয়ডটাকে কমনওয়েলথ পিরিয়ড বলছি। ওকে, এটাকে আরেকটা কথায় ক্রমওয়েলিয়ান পিরিয়ডও বলা হয়। কি বলা হয় তাকে, ক্রমওয়েলিয়ান, CROMWELLIAN, ক্রমওয়েলিয়ান পিরিয়ড। কেন ক্রমওয়েলিয়ান বলা হয়, অলিভার ক্রমওয়েলের নাম থেকে ক্রমওয়েলিয়ান পিরিয়ডও বলা হয়ে থাকে। তার মানে বুঝতেই পারছো, যদি আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে মিল্টন যে সময়টায় বিলং করছেন সেই সময়টা কিন্তু প্রচন্ড টানা পড়েন চলছে, রাজনৈতিক টানা পড়ে, মানে সময়টা খুব একটা ভালো নয়, ঝামেলা ঝঞ্ঝাট মারপিট এসব লেগেই আছে। কারণ একটা রাজতন্ত্রকে চেঞ্জ করা তো সহজ ব্যাপার নয়, ঝামেলা তো হবেই। ইংল্যান্ডে এই সময় হয়েছিল সিভিল ওয়ার। সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ, দেশের মধ্যেই লড়াই, দেশের মানুষের মধ্যে আরেকটা মানে দেশের এক পক্ষ মানুষের সাথে অন্য পক্ষের মানুষের মধ্যে লড়াই। পিউরিটানদের সাথে লড়াই কাদের হয়েছিল, রাজতন্ত্রের লোকেদের। মানে এই সময়টা খুব কি বলবো, টালমাটাল সময়। তো সেই টালমাটাল সময়ে বিলং করছেন আমাদের মিল্টন। কে বিলং করছেন, জন মিল্টন। তারপরে এই পিরিয়ডটা 1660 অবধি থাকলো। কেন এটা বন্ধ হয়ে গেল, কেন শেষ হয়ে গেল, অলিভার ক্রমওয়েল যখন মারা গেলেন তখন পিউরিটানদের নেতৃত্ব দেওয়ার মতো আর কেউ থাকলো না। দেখো, মানুষকে তো মরতে হবেই বাবা, কেউ তো আর চিরকাল বেঁচে থাকবে না, জন্মিলে মরিতে হবে, আমরা এই কথা প্রত্যেকেই জানি, মাইকেল বলেছেন, তাই না? তো তিনিও মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর আবার ইংল্যান্ডে কি তৈরি হলো, রাজতন্ত্র এস্টাবলিশড হলো। তাহলে মিল্টন যে পার্টিকুলার সময়টাকে বিলং করছেন সেটা পিউরিটান এজ বা কমনওয়েলথ পিরিয়ড বলা হয়। এবং মিল্টন তিনি নিজেও কিন্তু একজন সাপোর্টার ছিলেন। কার সাপোর্টার ছিলেন, অলিভার ক্রমওয়েলের। তিনি অলিভার ক্রমওয়েলকে সাপোর্ট করতেন। তোমরা যখন প্যারাডাইস লস্ট পড়বে থার্ড সেমিস্টারে গিয়ে, তখন দেখবে মিল্টন কেন সাপোর্টার, কেন তিনি অলিভার ক্রমওয়েলকে সাপোর্ট করতেন, সেই জায়গাটা তোমরা কিন্তু বুঝতে পারবে। কারণ তোমাদের মিল্টন আবার পড়তে হবে। আবার কখন পড়বো আমরা, যখন আমরা প্যারাডাইস লস্ট থার্ড সেমিস্টারে যাব, তখন দেখবে এই মিল্টন প্যারাডাইস লস্ট কবিতার মাধ্যমে ইংল্যান্ডের ওই আন্দোলনটাকে তুলে ধরেছে। ওকে, তাহলে মিল্টন এই সময়কার মানুষ। ওকে, এবং মিল্টন এতটা পপুলার পোয়েট ছিলেন তার সময়ের, যে তার নাম অনুযায়ী যারা ঐতিহাসিক, যারা হিস্টোরিয়ান, তারা এই পিরিয়ডটাকে এজ অফ মিল্টনও নাম দিয়েছেন। তাহলে ভাবো, একটা রাইটার এতটা পপুলার, মানে এতটা ফেমাস, তার রাইটিংগুলো এত মানুষ পড়ে, যে যারা ঐতিহাসিক, এই পিরিয়ডগুলোর নাম কারা করেছে, ঐতিহাসিকরা করেছে, যারা ইতিহাস লিখেছেন। তো তারা মিল্টনের নাম অনুযায়ী এই পিউরিটান এজকে তারা আবার কি নাম দিয়েছে বাবু, দ্য এজ অফ মিল্টন, এই নামটাও দিয়েছে। তাহলে এই পিরিয়ডটাকে আমরা এজ অফ মিল্টনও বলতে পারি। এটা মিল্টনের পপুলারিটির উপর বেস করে নাম দেওয়া হয়েছে। ওকে, এর মিল্টনের একজন বায়োগ্রাফি লেখা, মানে বায়োগ্রাফি বলতে আমরা জানি, আমি যদি কারো জীবনী সম্পর্কে লিখি তাহলে সেটা বায়োগ্রাফি, আর আমি যদি আমার নিজের জীবনী সম্পর্কে লিখি সেটা অটোবায়োগ্রাফি। তাহলে মিল্টনের একজন বায়োগ্রাফার, অর্থাৎ মিল্টনের জীবনী নিয়ে একজন লিখেছেন। তার নাম কি বাবা, উইলিয়াম হ্যালে। উইলিয়াম হ্যালে 1796 সালে মিল্টনের যে বায়োগ্রাফি লিখছেন, সেখানে তিনি মিল্টনকে কি বলছেন বাবা, তিনি বলছেন মিল্টন ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ অথর, অর্থাৎ মিল্টনের মতো আজ পর্যন্ত মহান কোনো রাইটার জন্মায়নি, তিনি হচ্ছেন
ইংলিশ লিটারেচারের একজন গ্রেটেস্ট অথর, সত্যিই বাবা গ্রেটেস্ট অথর। মিল্টনের লেখা যদি পড়ো, এই অন হিজ ব্লাইন্ডনেস পড়ে হয়তো তাকে ততটা বুঝতে পারবে না, তখন তোমরা প্যারাডাইস লস্ট পড়বে, তখন বুঝতে পারবে যে মিল্টন কতটা স্কলার ব্যক্তি। তার ল্যাঙ্গুয়েজের ব্যবহার, প্যারাডাইস লস্টে যে বিভিন্ন রেফারেন্স, মিল্টন কতটা পড়াশোনা করেছেন ওই প্যারাডাইস লস্ট লিখতে গিয়ে, তখন তোমরা বুঝতে পারবে। কারণ প্যারাডাইস লস্ট তো আর মানে যাতা লেখা নয়, ওটা একটা এপিক। এপিক মানে বুঝতেই পারছো মহাকাব্য। এটা মহাকাব্য তো সবাই লিখতে পারে না, মহাকাব্য লেখা মানে বিরাট একটা তার মধ্যে গার্ডস চাই। তো মিল্টন যে কত বড় আর্টিস্ট তোমরা বুঝতে পারবে যখন তার প্যারাডাইস লস্ট লেখাটা পড়বে, ঠিক আছে? তো সেই কারণে উইলিয়াম হ্যালে, মিল্টনের বায়োগ্রাফার, যিনি মিল্টনের ওপর জীবনী লিখেছেন, তিনি 1796 সালে বলছেন যে মিল্টন ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ অথর। ওকে, হি ওয়াজ অলসো এ সাপোর্টার অফ অলিভার ক্রমওয়েল অ্যান্ড দ্য পিউরিটানস, যেটা আমি আগেই বললাম যে মিল্টন সাপোর্ট করতেন। তাদেরকে সাপোর্ট করতেন? অলিভার ক্রমওয়েল এবং তার যে পিউরিটান, তার যে দলবল ছিল তাদেরকে পিউরিটান বলা হতো, তো সেই পিউরিটানদের সাপোর্ট করতেন। অর্থাৎ মিল্টন নিজেও একজন প্রোটেস্ট্যান্ট ছিলেন, তিনিও প্রোটেস্ট্যান্ট ধর্মে বিশ্বাস করতেন। দেখো প্রত্যেক ধর্মে আমরা কিন্তু বিভিন্ন ভাগ পেয়ে যাই, তাই না? হিন্দু ধর্ম দেখো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 রকম ভাগ রয়েছে। আমরা হিনজান, মহাযান, ওই যে বৌদ্ধ ধর্মে ভাগ পাই, তাই না? তারপর দেখো আমরা ইসলামেও ভাগ পাই, শিয়া সুন্নি 2টো বড় সম্প্রদায়। তো খ্রিস্টানিতেও ভাগ পাচ্ছি আমরা, কি পাচ্ছি? আমাদের এই যে প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, এরকম বিভিন্ন মতবাদ রয়েছে। সবাই কিন্তু সেই ঈশ্বরকেই ডাকছে, সবাই ঈশ্বরকে ডাকছে, আলটিমেটলি ডাকছে সবাই ঈশ্বরকে। কিন্তু যে রীতিনীতিগুলো, পুজো, অনুষ্ঠান, প্রণাম করার স্টাইল, এই বিষয়গুলো কি গো আলাদা। এই কারণেই ডিভাইডেশনগুলো হয়েছে, আর কিছুই না। তো মিল্টন সাপোর্ট করতো কাকে? অলিভার ক্রমওয়েলকে, এবং পিউরিটানদের সাপোর্ট করতো। ওকে, এবার দেখো মিল্টনের যে কবিতা, মিল্টনের যে কবিতা লেখার ক্যারিয়ার, তিনি তো একজন কবি। তাহলে মিল্টনের যে কবিতা লেখার ক্যারিয়ার, তাকে আমরা 2টো পিরিয়ডে ভাগ করি। অর্থাৎ একটা হচ্ছে আর্লি পিরিয়ড, একটা হচ্ছে লেট পিরিয়ড। আর্লি পিরিয়ডকে মোটামুটি আমরা 1629 থেকে 1640, এই টাইমটাকে আমরা কি বলে থাকি বাবা? আর্লি পিরিয়ড। আর যেটা লেট পিরিয়ড সেটা বলে থাকি 1660 থেকে 1674, এই যে টাইমটা, এই টাইমটা আমরা কি বলে থাকি? লেট পিরিয়ড। মাঝখানে দেখো কয়েক বছরের গ্যাপ রয়েছে। কেন গ্যাপ রয়েছে এটা আমরা আজকের কবিতা পড়তে গিয়ে জানতে পারবো, যে মাঝখানে হঠাৎ করে কেন কিছু বছর গ্যাপ হয়ে গেল, তাই না? দেখো কবিতার নাম হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। অন হিজ, হিজ অ্যাকচুয়ালি মিনস অন মাই ব্লাইন্ডনেস। হিজ মানে কি? অন মাই ব্লাইন্ডনেস। তিনি নিজের অন্ধত্বের কথা বলছেন। মিল্টন অন্ধ হয়ে যায়, মিল্টন একটা টাইম পর কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। তো সেই অন্ধ হয়ে গিয়ে তিনি কিন্তু এই কবিতাটা লিখেছেন। অন্ধ হয়ে গেলে তো তিনি নিজে লিখতে পারছেন না, তিনি কাউকে দিয়ে লেখাচ্ছেন, তিনি বলে যাচ্ছেন। যেমন দেখো মাইকেল মধুসূদন দত্ত, তিনি যখন কবিতা লিখতেন তিনিও তো ডিকটেট করতেন, অন্যজন লিখে যেত। মাইকেল মধুসূদন দত্ত তিনিও এমনি মুখে বলে যেতেন, আর অন্য কোনো রাইটার থাকতো তারা লিখে যেত। তো মিল্টনও সেরকম করেছেন। যেমন দেখো আমরা হোমারকে জানি, হোমার ইলিয়াড ওডিসি যিনি লিখেছেন গ্রিক সাহিত্যে, হোমারও ছিলেন অন্ধ কবি। তোমরা পড়েছো ইতিহাসে যে অন্ধ কবি হোমার। তাহলে অন্ধ মানে কি তিনি কবিতা লিখতে পারতেন না? তিনিও লিখতেন। তিনি কিভাবে লিখতেন? ওই যে তিনি কাউকে ডিকটেট করতেন, কেউ তার ডিকটেশন শুনে লিখতো কবিতাটা, তাই না? তাহলে মিল্টনের এই যে 2টো কবিতার ফেজ পেলাম আমরা, একটা আর্লি ফেজ যেটা 1629 থেকে 1640, আর একটা হচ্ছে লেট ফেজ যেটা 1660 থেকে 1674 অব্দি বিলং করছে। এর মিল্টন লিখেছেন বিখ্যাত এপিক, তার নাম হচ্ছে কি বাবা? প্যারাডাইস লস্ট, যেটা তিনি লিখতে শুরু করেন 1658 সালে, কমপ্লিট হয় কখন বাবা? 1663 সালে। কেন এত দেরি হচ্ছে কবিতাটা লিখতে? অনেক বড় কবিতাটা, অনেক বড়, প্লাস তিনি অন্ধ হয়ে গেছেন। এই কবিতাটায় টোটাল 12 বুকস আছে। কত বুকস আছে বাবা? 12 বুকস। বুকস মানে পার্টস, 12টা পার্ট আছে।
এক একটা পার্টে প্রায় 800 করে লাইন আছে, এক একটা পার্টে 800 করে লাইন। তাহলে ভাবো 8 12 কত হচ্ছে 96, 9600 লাইন আছে টোটাল। 12টা বুক মিলিয়ে যদি প্যারাডাইস লস্ট আমরা কমপ্লিট করি তাহলে কতগুলো লাইন আছে? 9600 লাইন আছে, প্রায় 10,000-এর কাছাকাছি লাইন। 10,000 লাইন লেখা তো আর একদিনে সম্ভব নয়। আমি যদি বলি একদিনে 10,000 লাইন লিখে দেবো, একদিনে অত থটও আসবে না। দ্যাটস ওয়াই এটা টাইম লেগেছিল। দেখো যে কোনো এপিক, এপিক মানে মহাকাব্য, মহাকাব্য কেন বলছে? কাব্যের ওপরে, এপিক মানেই তো মহাকাব্য। যে কোনো এপিক বিরাট বড় হয়। যেমন দেখো তোমরা যদি ইলিয়াড পড়ো, ইলিয়াডে টোটাল 15টা বুকস আছে। কতগুলো পার্ট আছে? 15টা। লাইন আছে প্রায় 24,000-এর মতো। ভাবো 24,000 লাইন না, মোটামুটি আমি 800টা একটা ইয়ে করে দিলাম, কোনটায় 798 আছে, কোনটায় 840 আছে, আমি 800 একটা মোটামুটি ধরে নিলাম, ঠিক আছে। তারপর যেমন তখন আমাদের মহাভারত, মহাভারতে টোটাল 2 লক্ষ লাইন আছে। কত লাইন আছে? 2 লক্ষ লাইন। মহাভারত কতগুলো পার্টে ডিভাইডেড? 18টা পার্ট। 18টা পার্টে ডিভাইডেড, 2 লক্ষ লাইন। এগুলো এপিক। এপিক মানেই, এপিকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বিরাট হিউজ সাইজের হবে। এপিক ছোটখাটো হবে না, এপিক কি হবে? একবারই বড় সড়ো বিরাট বড় একটা সাইজের মানে পিস হবে। তো মিল্টনও প্যারাডাইস লস্ট লিখেছেন, তার মধ্যে 12 বুকস আছে, যেটা 1658 শুরু করেছেন, 1663-তে শেষ হয়েছে। এছাড়া মিল্টন বাবা সনেটও লিখেছেন। কতগুলো সনেট লিখেছেন বাবা? 24টা সনেট লিখেছেন। 24টা সনেট, তার মধ্যে আবার এই 24টা সনেট 3 রকমের লিখেছেন। 18টা সনেট লিখেছেন কেমন বাবা? ইংলিশ সনেট। ইংলিশ মানে শেক্সপিয়ারকে ফলো করে লিখেছেন। শেক্সপিয়ারিয়ান সনেটগুলোকে ইংলিশ সনেট বলা হয়। আমি তোমাদের ইংলিশ সনেটে যখন ক্লাস নিয়েছিলাম বুঝিয়েছি যে সনেট 2 রকমের বেসিক্যালি, একটা হচ্ছে পেট্রার্কান আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান। পেট্রার্কানকে ইটালিয়ান বলা হয় আর শেক্সপিয়ারিয়ানকে ইংলিশ বলা হয়। তাহলে 18টা লিখেছেন ইংলিশ সনেট, অর্থাৎ শেক্সপিয়ার যেরকম স্টাইলে সনেট লিখতেন সেরকম তাকে ফলো করে লিখেছেন। 5টা লিখেছেন বাবা ইটালিয়ান, মানে 5টা কি গো? পেট্রার্কান। আর একটা লিখেছেন কডাল সনেট। এটা বলে দিচ্ছি কডাল, ঠিক আছে। একটা লিখেছেন কি বাবা? কডাল সনেট। কডাল সনেট কাকে বলা হয় বাবা? কডাল সনেট হচ্ছে এক্সপ্যান্ডেড ভার্সন অফ দ্য সনেট। ইট কনসিস্টস অফ 14 লাইন্স in standard sonnet forms followed by a coda, tail or extension। অর্থাৎ তুমি সনেটটাকে যখন বাড়িয়ে দেবে, সনেটে বেসিক্যালি 14 লাইন থাকে, তুমি 16 লাইন করবে। তুমি কি করে দিলে? 16 লাইন, মানে 14 লাইন থাকলো, তারপর আর একটা স্ট্যান্জা করে 2 লাইন এক্সট্রা অ্যাড করলে, তখন সেটা কি হয়ে গেল বাবু? কডাল সনেট। এই যে কোডা, কোডা কথার অর্থ কি বাবু? টেল। টেল মানে কি? লেজ। তাহলে 14 সাথে আমি একটা লেজ লাগিয়ে দিলাম, 2 16 করে দিলাম, বা 14 সাথে 3টে লেজ লাগিয়ে দিলাম, 17 করে দিলাম, 14 সাথে একটা লেজ লাগিয়ে দিলাম, 15 করে দিলাম, তাহলে এটা হয়ে গেল কডাল সনেট। হ্যাঁ, আরো অনেকেই লিখেছেন কডাল সনেট, জন মিল্টন নয়, আরো অনেকেই লিখেছেন। মানে স্টাইলটা হচ্ছে এরকম। তার মানে বুঝতে পারছো মিল্টন কতটা স্কলার ব্যক্তি। তিনি সব রকম সনেটই লিখেছেন। 18টা ইংলিশ সনেট লিখেছেন, 5টা ইটালিয়ান সনেট, একটা আবার কডাল সনেট লিখেছেন। ওকে, এর মিল্টনের যে রাইটিং স্টাইল সেটা আমরা কি দেখতে পাই বাবা? হি ইউজেস দ্য গ্র্যান্ড স্টাইল, ইনভলভস লফটি ডিগনিটি, এলোকোয়েন্স অ্যান্ড সাবলিমিটি। এটার জন্যই মিল্টন ফেমাস, যে মিল্টনের রাইটিং স্টাইল। মিল্টন সবসময় একটা লফটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করত। লফটি মানে কি? আকর্ষণীয় ভাষা, জিগনিটি থাকতো যে ভাষার মধ্যে, যে ভাষা একটা সাবলাইম, স্ট্যান্ডার্ড, সাবলাইম মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, যে ভাষার মধ্যে একটা এলোকোয়েন্স রয়েছে, একটা অ্যারিস্টোক্রেসি রয়েছে। অর্থাৎ মিল্টন ওই সহজ সরল ভাষায় লিখতে কি করতেন না? পছন্দ করতেন না। মিল্টনের কবিতা যখনই পড়বে তুমি একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, তুমি সবসময় ল্যাঙ্গুয়েজটা একটা হাই ফর্মে পাবে। ইজি ভাষায় লিখে দিলে না, ওটা মিল্টনের স্বভাব নয়। এই কারণে মিল্টন ফেমাস।
কারণ মিল্টন তো একজন বিখ্যাত স্কলার বাবা। তিনি যেরকম ইংলিশ জানতেন সেরকম ল্যাটিন জানতেন। ইংলিশ ভাষার সাথে সাথে তিনি ল্যাটিন ভাষাও জানতেন। আর ল্যাটিন ভাষা জানা মানে একজন বিজ্ঞ পণ্ডিত সেই সময়কার। সেই সবাই তো ল্যাটিন জানতো না, তো মিল্টন ল্যাটিনও জানতেন, ইংলিশ জানতেন, প্লাস প্রচুর পড়াশোনা করেছেন। তোমরা যখন প্যারাডাইস লস্ট পড়বে তখন কত রেফারেন্স পাবে দেখবে। একটা মানে এপিক পড়তে গিয়ে কত রেফারেন্স পাবে, তখনই বুঝতে পারবে যে মিল্টনের মধ্যে যে কোয়ালিটি রয়েছে, কেন তাকে গ্রেট বলা হচ্ছে, কেন তাকে গ্রেটেস্ট বলা হচ্ছে, তার পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে। ঠিক আছে, তার স্টাইল কিন্তু গ্র্যান্ড, লফটি এবং এলোকুয়েন্স এবং সাবলিমিটি, এটা কিন্তু তার কবিতার মধ্যে আমরা সবসময় দেখতে পাবো। এই যে তোমরা যখন পড়বে দেখবে অন হিজ ব্লাইন্ডনেস, এর ল্যাঙ্গুয়েজটা দেখবে অন্যান্য কবিতার চেয়ে ল্যাঙ্গুয়েজটা কি অনেকটা হলো আলাদা, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, অনেকটা হলো টাফ ল্যাঙ্গুয়েজ, তাই না? এইবার দেখো অ্যাবাউট দ্য পোয়েম, অর্থাৎ আমরা কবিতাটা সম্পর্কে এবার জানব যে কবিতাটা কোন পার্সপেক্টিভে, কোন ব্যাকগ্রাউন্ডে মিল্টন লিখছেন। প্রথমত কবিতাটার রিটেন ডেট কখন লেখা হয়েছে বাবা? 1652 থেকে 1655 মধ্যে। 1652 থেকে 1655 মধ্যে লেখা হয়েছে কবিতাটা। পাবলিশড কখন হচ্ছে? 1673, অনেক বছর পরে পাবলিশড হচ্ছে, অনেক বছর পরে। যে কালেকশনটাই পাবলিশড হচ্ছে সেই কালেকশনটার নাম কি বাবা? ট্রিনিটি ম্যানুস্ক্রিপ্ট। কি নাম বাবু? ট্রিনিটি ম্যানুস্ক্রিপ্ট। এই ট্রিনিটি ম্যানুস্ক্রিপ্টকে আরেকটা নামে বলা হয়, কি বলা হয়? মিল্টনস 1673 পোয়েমস। অর্থাৎ যার নাম ট্রিনিটি ম্যানুস্ক্রিপ্ট তাকেই বলা হয় মিল্টনস 1673 পোয়েমস। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে 2 মার্কসে, when was the poem on his blindness published, তখন তোমাদের লিখতে হবে it was published in 1673 in the Trinity manuscript, ব্র্যাকেটের মধ্যে কোনটা লিখতে হবে? মিল্টনস 1673 poems। এটা লিখলে তবে যে 2 মার্কস পাবে। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে এটা কখন পাবলিশড হচ্ছে? এটা পাবলিশড হচ্ছে 1673। এবারে এর কবিতাটার কনটেক্সটটা হচ্ছে মেন। এই কনটেক্সটটা বুঝতে হবে, কেন তিনি এত একটা দুঃখপূর্ণ কবিতা লিখছেন। এই কবিতার যে টোন, টোটালি ইমোশনাল টোন। এখানে মিল্টনের জীবনের অনেক দুঃখকে মিল্টন তুলে ধরছেন। তো তার পেছনে রিজনটা কি, কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তাহলে সেই কনটেক্সট বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কবিতাটা, সেটাই আমাদের বুঝিয়ে দেবে যে কেন মিল্টন এই কবিতাটা এরকম লিখছেন। দেখো সালটা হচ্ছে 1652। সালটা কত বাবা? 1652। এই সাল মিল্টনের জীবনে খুবই মারাত্মক, খুবই ভয়ানক। সালটা একদম ভালো নয়। এবার আমাদের জীবনও হয় না, 1-2 সময় আসে, এমন আসে যে সব দিক দিয়ে খারাপ যায়। সেই একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সেদিক শুকাইয়া যায়, তাই না? মিল্টনের এই সময়টা সেই অভাগার সময়ের মতো। পরপর এতগুলো ইনসিডেন্ট মিল্টন মানতে পারছে না। মানা সম্ভব নয় বাবা, যে কোনো মানুষের ক্ষেত্রে মানা সম্ভব নয়। কারো জীবনে পরপর যদি একটার পর একটা ধাক্কা আসে। সাহিত্য আমাদের জীবনেরই একটা অংশ। সাহিত্যের রচনা আমাদের জীবন থেকে। দেখবে সাহিত্য পড়তে পড়তে, তোমরা ইংলিশ অনার্স পড়বে, পড়তে পড়তে দেখবে অনেক গল্পের সাথে, অনেক কবিতার সাথে নিজেকে রিলেট করতে পারবে। অনেক গল্প, অনেক কবিতা দেখবে মনে হবে যেন তোমার গল্পটা বলছে, তোমার কবিতাটা বলছে। দেখবে অনেক সিনেমা দেখতে দেখতে আমরা ইমোশনাল হয়ে যাই না, দেখবে কান্নাকাটি করে ফেলি। আবার যখন দেখবে কোনো একটা ভালো সিচুয়েশন এলো, আমাদের ভেতরটা খুব আনন্দে ভরে যায়, তাই না? তো এগুলো কেন হয়? কারণ এগুলো আমাদের জীবনের একটা বাস্তব রূপ থেকে লেখা হয়েছে। কারণ কবিরা বা রাইটাররা যখন লিখছেন তারাও তো বাস্তবেরই মানুষ। তারা না হয় একটা গল্পকে কল্পনার রূপ দিচ্ছেন, কিন্তু গল্পটা মাথায় এলো কি করে কবির? বাস্তব থেকেই এসছে। বাস্তবে হয়তো কোনো সিচুয়েশন, কোনো এক্সপিরিয়েন্স, কোনো ঘটনা, দুর্ঘটনা যাই হোক, সেগুলো তার জীবনে ঘটেছে, সেখান থেকে। তাহলে কনটেক্সটে আমরা 1652 যে মিল্টনের সময় সেটা দেখতে পাই।
কি দেখতে পাই? সময়টা হচ্ছে মার্চ এবং এপ্রিল মাস, মার্চ এপ্রিল হতে পারে। মিল্টন তখন বয়স কত বাবা? 43 বছর। মিল্টন কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে গেল তার বোথ আইজে। ভাবো 1652 সালের মার্চ এপ্রিল মাস করে মিল্টন কি হয়ে গেল গো? অন্ধ হয়ে গেল, দুটো চোখে আর দেখতে পাচ্ছে না। তাহলে মাঝখানে কিছু বছর কবিতা লেখা বন্ধ ছিল না? বুঝতে পারছো রিজনটা কেন? তা তিনি হঠাৎ করে কি হলেন? অন্ধ হয়ে গেলেন। তারপর মে মাস, মার্চ এপ্রিল গেল, তার পরের মাস আর মে, 1652 সাল, তার ওয়াইফ মারা গেল। কখন মারা গেল? 3 days আফটার গিভিং বার্থ টু দেয়ার 4th চাইল্ড। মিল্টনের 4 নম্বর সন্তান জন্মানোর 3 দিন পর। তার মানে ভাবো একটা মানুষের জীবনে কত দুঃখ। মার্চ এপ্রিল করে অন্ধ হয়ে গেলেন, নিজে অন্ধ, নিজে অসহায় হয়ে গেছেন। আবার তার পরের মাসে তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন, ওয়াইফের সন্তান জন্ম হলো, কিন্তু সেই সন্তান জন্মের 3 দিন পর কে মারা গেল গো? ওয়াইফ মারা গেল। তাহলে পাশে যে থাকবে, যে মানুষটা সাপোর্ট করবে মিল্টনকে এই অন্ধত্বের সময়, সেই মানুষটাই কি হলো গো? চলে গেল। ভাবো জীবনটা কতটা প্যাথেটিক, তাই না? আবার দেখো 6 weeks later, মানে 42 দিন পর, মানে আরো 1.5 মাস পর, 42 দিন মানে 1.5 মাস, আরো 1.5 মাস পর, মানে জুনের মাঝামাঝি বা জুলাই করে কি ঘটলো? হিজ থার্ড চাইল্ড অ্যান্ড অনলি সন, তার 3 নম্বর সন্তান এবং একমাত্র ছেলে, তার নাম কি গো? জন, সেও মারা গেল। তাহলে ভাবো মিল্টনের টোটাল 4টে ছেলে মেয়ে, তার মধ্যে 3টে মেয়ে, একটা ছেলে। 3 নম্বরটা ছিল ছেলে, তার নাম কি ছিল? জন, সেও মারা গেল 1652 সালের কখন বাবা? আমাদের জুন জুলাই করে। তাহলে এই কনটেক্সটে মিল্টন বিলং করছেন। ওই জন্য দেখো তিনি কবিতা লিখছেন কোন সময়? 1652 থেকে 1655 মধ্যে। অর্থাৎ তিনি এই দুঃখটাকে দীর্ঘদিন ধরে এতটাই কষ্ট পেয়েছেন যে সেই কষ্টটাকে প্রকাশ করার জন্য তিনি তার কবিতা অন হিজ ব্লাইন্ডনেস লিখছেন। অন হিজ ব্লাইন্ডনেস, যে তার অন্ধত্বের উপর, তার বলতে কার? নিজের। অন মাই ব্লাইন্ডনেস, তিনি মাই না বলে অন হিজ বলছে। তিনি হিজ অ্যাকচুয়ালি কি গো? মাই। অন মাই ব্লাইন্ডনেস। বুঝতে পেরেছো কনটেক্সটটা? নেক্সট কবিতার আরেকটা টাইটেল আছে, অল্টারনেটিভ টাইটেল। অনেক সময় প্রশ্ন দেয়, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টাইটেল অফ দ্য পোয়েম? হ্যাঁ, হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ পেইন্ট। কবিতার যে প্রথম লাইনটা অন হিজ ব্লাইন্ডনেস, এই প্রথম লাইনটাকেও অনেক সময় কি বলা হয় বাবা? টাইটেল হিসাবে ধরা হয়। হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ পেইন্ট, এটা হচ্ছে কবিতার একটা অল্টারনেটিভ টাইটেল। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মিল্টন কোনো টাইটেল দেয়নি কবিতাটা। মিল্টন জাস্ট লিখেছিল নাম্বার 19। এটা একটা সনেট। মিল্টন যে 24টা সনেট লিখেছিল তার মধ্যে এটা একটা সনেট। মিল্টন জাস্ট নাম্বার 19 লিখেছিল। পরবর্তী ক্ষেত্রে যারা মিল্টনকে নিয়ে রিসার্চ করেছে, যারা মিল্টনের রিসার্চার, তারা কি করেছে বাবা? তারা এই টাইটেলগুলো অ্যাড করেছে। ওকে, মিল্টন নাম্বার দিয়েছিল 19, কিন্তু যখন পাবলিশড হলো এটা বইয়ের মধ্যে, কোন বইয়ের মধ্যে পাবলিশড হলো বাবা? এই বইটার মধ্যে। তখন পাবলিশার কিন্তু এটা আবার 19 দেয়নি, পাবলিশার কত নাম্বার দিয়েছিল? 16। ভাবো, তাহলে টাইটেল থেকে প্রশ্ন আসতেই পারে বাবা, তাই না? প্রশ্ন করতেই পারে, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নাম্বার গিভেন টু দ্য সনেট অন হিজ ব্লাইন্ডনেস বাই মিল্টন? তোমাদের কি লিখতে হবে? The original number was 19 that was given by Milton to the sonnet on his blindness, but when it was published it was changed by the publisher as 16. Okay, আবার যদি প্রশ্ন করে what was the alternative title of the poem
on his blindness. কি आंसर লিখতে হবে? The alternate title of the poem is When I Consider How My Light Is Pained. But Milton did not give any title. The title, Milton only gave a number to it, and it was 19. But when it was published, the number was changed by the publisher, and it was 16. তাহলে টাইটেলটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে 2 মার্কসের প্রশ্ন আসতেই পারে। তো আমি তোমাদের এই যে এখানেও লেখা আছে, ওটা আবার আমি যে তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়েছি ওখানেও দেখবে বিষয়গুলো লেখা আছে। ওকে, নেক্সট হচ্ছে জনরা বা জেনরা, কোন ক্যাটাগরির মধ্যে আমাদের এই কবিতাটা পড়ছে। এটা বেসিক্যালি একটা পেট্রার্কান সনেট। কি সনেট বাবা? পেট্রার্কান সনেট। কারণ দেখো মিল্টন যে 24টা সনেট লিখেছে তার মধ্যে 18টা কি ইংলিশ, 5টা কি গো পেট্রার্কান, আর একটা কডাল। আমি প্রথমেই বললাম তোমাদের, তাহলে ওই যে 5টা সনেট লিখেছিলেন পেট্রার্কান, তার মধ্যে এটা হচ্ছে কি বাবা একটা পেট্রার্কান সনেট। পেট্রার্কান অর্থাৎ পেট্রার্ক যেমন স্টাইলে লিখতেন, পেট্রার্কের স্টাইল কি ছিল? 14 লাইনকে তিনি দুটো ভাগে ভাগ করতেন, অক্টেভ এবং সেস্টেভ। তাহলে এখানেও সেই অক্টেভ এবং সেস্টেভ এই প্যাটার্নে ভাগ করা হয়েছে। ওকে, এর রাইম স্কিমটা কি আছে বাবা? এই রাইম স্কিম আছে এ বিবিএ, এ বিবিএ মানে আব্বা আব্বা, সিডিই সিডিই। ঠিক আছে, দেখো আমরা টেক্সটটাই দেখি, টেক্সটটা দেখলেই বুঝতে পারবো। দেখো দেখো স্পেন, স্পেনটাকে আমরা এ করলাম কারণ এ দিয়ে শুরু হয়। স্পেন্টের সাথে কে মিলছে? বেন্ট মিলছে, তাহলে এখানেও এ দিলাম। বেন্টের সাথে কে মিলছে? প্রেজেন্ট মিলছে, তাই না? তাহলে এখানেও এ দিলাম। প্রেজেন্টের সাথে কে মিলছে? প্রিভেন্ট মিলছে, এখানেও এ দিলাম। আমরা আগে এগুলো দিয়ে নিই। আর কে মিলছে? দেখো আর কেউ মিলছে না। ঠিক আছে, তা দেখো এটা মিলছে না, তাহলে এটা বি দিলাম। কি দিলাম? এটা বি। তাহলে ওয়াইডের সাথে কে মিলছে? হাইট, এটা কি দিলাম? বি। তারপর দেখো হাইডের সাথে কে মিলছে বাবা? চাইল্ড, এটা কি দিলাম? বি। চাইল্ডের সাথে কে মিলছে বাবা? ডিনাইড, কি দিলাম? বি। হয়েছে। তা নেক্সট দেখো নিড, তাই না? নেক্সট আমরা কি দেখছি? নিড। নিড কিন্তু ওপরে কার সাথে মিলছে না, তা নিডে কি দিলাম আমরা? সি। বেস্ট, বেস্টও কিন্তু কার সাথে মিলছে না, তাহলে কি দিলাম? ডি। বেস্টের সাথে কি দিলাম? স্টেট, স্টেটও মিলছে না, মিলছে কি? তাহলে ই দিলাম। তারপর তখন নিডের সাথে মিলছে স্পিড, তাহলে কি করলাম? সি দিলাম। বেস্টের সাথে মিলছে কে? রেস্ট, কি দিলাম? ডি দিলাম। স্টেটের সাথে মিলছে ওয়েট, তাহলে কি দিলাম? ই দিলাম। তাহলে দেখো আমরা যে রাইম স্কিম খুঁজেছিলাম সেটা পেয়ে গেলাম। দেখো এ বিবিএ মানে আব্বা, এ বিবিএ আব্বা, সিডিই সিডিই। দেখো রাইম স্কিম এটাই আছে, আব্বা আব্বা, সিডিই সিডিই। দিস ইজ আ রাইম স্কিম। রাইম স্কিম বার করতে হবে সবসময় প্রত্যেকটা কবিতার লাস্ট যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডের ছন্দ মিলিয়ে মিলিয়ে। বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে মেট্রিক্যাল প্যাটার্ন। মেট্রিক্যাল প্যাটার্ন মানে কোন মিটার ইউজ হয়েছে। কি মিটার ইউজ হয়েছে বাবা? আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার। এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু আমি, তাহলে বুঝতে পারবে। দেখো আয়াম্বিক পেন্টামিটার তোমরা বার করতে শিখে গেছো, আর তোমাদের অসুবিধা হবে না। দেখো হোয়েন আই হলো কনসিডার, তিনটে আছে, তাহলে কনসিটা আমি কেটে দিলাম। ডার হাউ, তাই না? মাই লাইট ইজ পেন, আরেকটা লাইন করে নিচ্ছি। এর হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, তাহলে হোয়েন আই, এখানে আইটা হচ্ছে কি গো? প্রোনাউন, কিন্তু আইটা কি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ভালো করে বলবে, আমি তোমাদের কি বলেছিলাম যে ইম্পর্টেন্ট ওয়ার্ড হলে তখন কিন্তু ওপরের রুলগুলো আর কাজ করবে না। ভালো করে মনে করে দেখো, কারণ মিল্টন নিজের কথা বলছেন এখানে। যখন আমি ভেবে দেখলাম, যখন আমি ভেবে দেখলাম, কি ভেবে দেখলাম? যে আমার চোখের আলো কি করে চলে গেল। তাহলে আইটা কি গো? একটা ইম্পর্টেন্ট। আই এমনি বেসিক্যালি নিয়মে পড়ে না, বাট আইটা এখানে কেন দিচ্ছি? যেহেতু মিল্টন তার নিজের কথা বলছেন, নিজের ব্লাইন্ডনেসের কথা বলছেন, তাহলে আয়ের মধ্যে আমরা কি লাগালাম? স্ট্রেস দিলাম। কনসি,
কনে হবে না, কোটা কি, কো হচ্ছে আমাদের প্রিফিক্স, এস আই এর এখানে দিলাম, ডারে আর হবে না, তাহলে হাওয়ের এখানে হলো, মাই এখানে আর হবে না, লাইটের এখানে হবে, ইজে হবে না, স্পেন্টের ইটে হবে, এরে হবে না, এর মানে বিফোর, এটা প্রিপোজিশন, হাফে হবে, মায়ে হবে না, ডেজে হবে, ইনে হবে না, দিসের এখানে হবে, ডার্কে হবে না, ওয়ার্ল্ডের এখানে হবে, অ্যান্ডে হবে না, ওয়াইডের এখানে হবে। ঠিক আছে, তাহলে আয়াম্বিক পেন্টামিটার হয়ে যাচ্ছে, তাই না? আয়াম্বিক পেন্টামিটার হয়ে যাচ্ছে। এটা কোনটা? আমাদের সনেট নাম্বার 19। হ্যাঁ, এবারে কিছু কিছু ভ্যারিয়েশন এখানে করতে পারো, যেমন এটা একটা ভ্যারিয়েশন করতে পারো, ডার্কের এটাও দিতে পারো। ঠিক আছে, ডার্কটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, ওয়ার্ল্ড একটা নাউন, তাহলে এখানে ভ্যারিয়েশন করতে পারো একটা। বুঝতে পারছো তো? কিছু কিছু ভ্যারিয়েশন করতে পারো। তুমি যদি ভ্যারিয়েশন নাও করো, তুমি যদি এটার ক্ষেত্রে ভ্যারিয়েশন নাও করো, তুমি যদি প্লেন আয়াম্বিক পেন্টামিটার করে দাও, তাও কিন্তু ফুল নয়। এবারে তোমার যদি মনে হয় যে না স্যার এটা তো অ্যাডজেক্টিভ ডার্কটা, তো ডার্ক আমি একটা দিতে পারো, ভ্যারিয়েশনটা এখানে তৈরি করতে পারো। বাট ভ্যারিয়েশন ডাজন্ট ম্যাটার। আমরা জানি জোর যার মুলুক তার, জোর কার এখানে? আয়াম্বিকের জোর, কারণ এই ছবিটা তৈরি হচ্ছে, এই যে দুটো সিলেবল, প্রথমটায় কি হচ্ছে না, স্ট্রেস পড়ছে না, দ্বিতীয়টায় স্ট্রেস পড়ছে। আর কতগুলো ফুট রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে পেন্টামিটার হয়ে যাচ্ছে। আর এই ছবিটা বেশি হচ্ছে, তার মানে আয়াম্বিক হচ্ছে, তাহলে আয়াম্বিক পেন্টামিটার। তোমরা যদি ভ্যারিয়েশন করতে পারো, ডার্ক ওয়ার্ল্ডে ভ্যারিয়েশন করতে পারো। ওকে, কেউ যদি বলো স্যার আমি এই প্রথমে আইয়ে দেবো না, আমি নিয়মকে ফলো করেই করবো, ইটস নো প্রবলেম, হোয়েনের ইতে দাও, আইয়ে দিও না, এখানেও ভ্যারিয়েশন বানিয়ে দাও। যদি কারো মনে হয়, যদি কেউ পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাও যে আইয়ে দেবো কি দেবো না, তখন নিয়ম মেনে করবে। যদি কেউ ইম্পর্টেন্ট ওয়ার্ড বুঝতে পারছো না, মনে করো, বুঝতে পারবে সবাই তার তো কোনো মানে নেই, না বুঝতেও পারো, এটা তো চেনাশোনা কবিতা বলে বুঝতে পারছো, এটা অচেনা কবিতা দিল, তুমি ইম্পর্টেন্ট ওয়ার্ড বুঝতে পারছো না, তখন তুমি নিয়ম ফলো করবে। তখন কি ফলো করবে? নিয়ম ফলো করবে। তা নিয়ম ফলো করলে কি হবে? তুমি আইতে দেবে না, এখানে তুমি কোথায় দেবে? হোয়েনের ইতে দেবে। হোয়েনের ইতে দিলেও তাও সে কি হচ্ছে বাবা? আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে, কারণ ম্যাক্সিমাম হচ্ছে এই ছবিটা, আর এটা হচ্ছে একটা, এই যে প্রথমটায় স্ট্রেস, দ্বিতীয়টা আনস্ট্রেস, মানে ট্রোকাইক একটা হচ্ছে, আর স্পন্ডি এই যে দুটোতে স্ট্রেস পড়ছে, এটাও একটা হচ্ছে। তাহলে এগুলো ম্যাটার করছে না, যে বেশি থাকবে প্রোজোডিক নেম সেটা হয়, ওগুলো ভ্যারিয়েশনের মধ্যে পড়ে। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার করে দিলাম এই বিষয়টাকে। তা দেখো আয়াম্বিক পেন্টামিটারে কবিতাটা লেখা হয়েছে, মিটারটা আমরা ক্লিয়ার করলাম, বা মেট্রিক্যাল প্যাটার্নও ক্লিয়ার করলাম। নেক্সট হচ্ছে কবিতার মেইন থিম। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? দেখো, the theme of the sonnet is Milton's concern over his blindness. কবিতার আসল থিম হচ্ছে মিল্টন তার অন্ধত্বের প্রতি কনসার্ন মানে চিন্তিত। কনসার্ন কথার অর্থ কি? চিন্তিত। অবশ্যই বাবা চিন্তার কারণ, একটা মানুষ অন্ধ হয়ে গেল, তার ওয়াইফ মারা গেল, তার ছেলে মারা গেল, জীবনে তো চিন্তা অটোমেটিক্যালি নেমে যাবে, যে কোনো নর্মাল মানুষ পাগল হয়ে যাবে, তাই না? মিল্টন অনেক স্ট্রং মানুষ, তাহলে মিল্টন চিন্তিত। হি ইজ ওরিড দ্যাট হি হ্যাজ বিকাম ব্লাইন্ড বিফোর হাফ অফ হিজ লাইফ টাইম ইজ পাস্ট। এবং মিল্টন খুব চিন্তিত যে সে অন্ধ হয়ে গেল, তার এখনো জীবনের অর্ধেক সময় এলো না। অর্ধেক সময় কোনটাকে বলা হয়? 50 বছরটাকে, তাই না? কত বছর বয়সে অন্ধ হয়েছিল? 43 বছর বয়সে। তাহলে এখনো 50 এলো না, মিল্টন কি হয়ে গেল গো? অন্ধ হয়ে গেল। ওই জন্য প্রথম লাইনটা দেখো কি বলছে, when I consider half of my life is spent, মানে আমি যখন তাকিয়ে দেখছি আমার লাইফের অর্ধেকটাও পেরোলাম না, তখন আমি কি হয়ে গেছি গো? তারপর লাইনে দেখো বলছে, কি বলছে? ডার্ক ওয়ার্ল্ড, লাইট ইজ পেন্ট, আমার আলো চলে গেছে, আমার জগৎ কেমন হয়ে গেছে গো? অন্ধকার হয়ে গেছে। তাহলে হাফ বয়সে পৌঁছালো না, মিল্টন কি হয়ে গেছে গো? অন্ধ হয়ে গেছে। এটা নিয়ে মিল্টন প্রচন্ড চিন্তিত। এবার তিনি বলছেন হিজ পোয়েটিক ট্যালেন্ট হ্যাজ বিকাম ইউজলেস। তার মধ্যে যে পোয়েটিক ট্যালেন্ট রয়েছে, সে যে কবিতা লিখতে পারবেন, সেটা তো ইউজলেস হয়ে গেল। অন্ধ হয়ে গেলে লিখবে কি করে? লেখা যাবে? লেখা যাবে না, চিন্তায় পড়ে গেছেন। Though his soul is more vain to serve his maker with that talent.
কিন্তু তিনি তিনি এখনো চান তার যে ট্যালেন্টটা কে দিয়েছে? ঈশ্বর দিয়েছে। দেখো আমরা প্রথমেই জেনেছি মিল্টন একজন ঈশ্বরে বিশ্বাসী মানুষ, কারণ তিনি একজন প্রোটেস্ট্যান্ট। সে প্রোটেস্ট্যান্টই হোক ক্যাথলিক হোক, কিন্তু ধর্ম পালন করছেন, তাই না? তা তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ। তিনি আফসোস করছেন যে ভগবান আমাকে একটা ট্যালেন্ট দিল, ভগবান আমাকে একটা ট্যালেন্ট দিল কি লেখার? কবিতা লেখার। কিন্তু যখন সেই কবিতা লেখার সময়টা এলো, তখন ভগবান কি করলো? অন্ধ করে দিল। তাহলে আমি যে কিছু কবিতা লিখবো, ভগবানের জন্যও কিছু লিখবো, ভগবানেরও আমি সেবা করতে চাই, ভগবানের জন্যও কিছু কবিতা লিখতে চাই, তাহলে আমি লিখবো কি করে? তাই না? তাহলে আমার জীবনে এত ঘোর অন্ধকার নেমে গেল, আমি লিখবো কি করে? তিনি এই চিন্তায় পড়ে গেছেন, এই দুঃখে পড়ে গেছেন, এবং এই দুঃখ, এই চিন্তা থেকে তিনি লিখছেন তার কবিতা অন হিজ ব্লাইন্ডনেস। সো দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে মিল্টন তার লাইফের একটা ফেজ, যে ফেজটাতে তিনি একটা ডার্ক ওয়ার্ল্ডের মধ্যে পৌঁছে গেছেন। এখানে ডার্ক ওয়ার্ল্ড শুধুমাত্র যে তার অন্ধত্ব সেটা নয় বাবা, তার সন্তান মারা যাওয়া, তার ওয়াইফ মারা যাওয়া, সবই লিখতে হবে। তোমাদের যদি পরীক্ষায় আসে হোয়াট ডাজ মিল্টন মিন্ট বাই ডার্ক ওয়ার্ল্ড, তখন চেষ্টা করবে সব পয়েন্টগুলোকে কি করার? কভার আপ করার। সব পয়েন্টগুলোকে কভার আপ করলে নাম্বারটা ভালো পাওয়া যাবে, তাই না? যদি মনে করো তোমাদের 5 মার্কসে কোয়েশ্চেন দেয়, 5 মার্কসে মনে করো একটা লাইন তুলে দিল, যে বললো এক্সপ্লেন করো এই লাইনটাকে, এই কবিতার দুটো লাইন তুলে দিল, নিয়ে বললো এক্সপ্লেন করো। তো এক্সপ্লেন যখন করবে তখন চেষ্টা করবে যে 5 মার্কসের মধ্যেই কথাগুলো লেখার। কোন কথাগুলো? যে মিল্টনের ওয়াইফ মারা যাচ্ছে, মিল্টনের ছেলে মারা যাচ্ছে, অন্ধত্বের কথা লিখবে, অন্ধত্বের কথা অবশ্যই লিখবে, ওটা মেন পয়েন্ট। কিন্তু তার সাথে সাথে এই কথাগুলো লিখতে হবে। এই কথাগুলো লিখলে যিনি টিচার, যিনি খাতা দেখবেন, তিনি বুঝতে পারবেন যে তুমি ডিটেল স্টাডি করেছো, তোমার মিল্টন সম্পর্কে একটা ভালো নলেজ আছে। প্রত্যেকের কিন্তু এই নলেজটা থাকবে না। ম্যাক্সিমাম জন এই কবিতাটার কনটেক্সট হিসাবে কোনটা জানবে? মিল্টনের অন্ধত্ব। আমি তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম যে শুধু মিল্টনের অন্ধত্ব নয়, তার সাথে সাথে মিল্টনের ওয়াইফ মারা যাচ্ছেন, তার ছেলে মারা যাচ্ছেন, টোটালটা মিলিয়ে তার কাছে জগৎটা কি হয়ে গেছে গো? অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকার জগতের তিনি গল্প এখানে তুলে ধরছেন। তাহলে ইন্ট্রোডাকশন ক্লাস আমাদের এটা হলো। এবারে আমরা কি করব? টেক্সটটাকে লাইন বাই লাইন পড়ব। তাহলে আমরা টেক্সটটা বার করছি, আমরা টেক্সটটা বার করছি অন হিজ ব্লাইন্ডনেসের টেক্সট। ঠিক আছে? সনেট নাম্বার 19 বা সনেট নাম্বার 16 অন হিজ ব্লাইন্ডনেস, বা when I consider how my light is spent. ওকে, দেখো আমরা দু লাইন করে মিনিং করব। এই যে প্রথম দু লাইন কি বলছে দেখো মিল্টন, খুব সুন্দর একটা কথা দিয়ে শুরু হচ্ছে। কি বলছে? when I consider how my light is spent, এর মানে বিফোর, এর কথা মানে কি বাবা? বিফোর। half my days in this dark world and white, তার মানে মিল্টন বলছেন যে আমি যখন তাকিয়ে দেখলাম যে আমি আমার জীবনের অর্ধেক সময়ও এখনো আসতে পারিনি। বিফোর এর মানে বিফোর না হাফের এর মানে বিফোর হাফ টাইম, তাই না? তাহলে মিল্টন এখনো তার জীবনের হাফে আসতে পারেনি, মানে 50 বছর বয়স হয়নি। অন্ধ কোন বছর হয়েছিলেন? 43 বছর বয়সে। তাহলে মিল্টন বলছে আমি যখন আমার জীবনের দিকে তাকিয়ে দেখলাম, আমি দেখতে পেলাম আমি এখনো আমার অর্ধেক জীবনে পৌঁছাতে পারিনি। কিন্তু আমার জীবনে কি হয়েছে গো? ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াইট, আমার জীবনে একটা বিরাট অন্ধকার সময় নেমে এসেছে এবং আমার লাইট কি হয়েছে গো?
স্পেন্ট হয়ে গেছে, মানে চলে গেছে, চোখের দৃষ্টিশক্তি চলে গেছে। এবার একটা অন্ধ মানুষের কাছে পৃথিবী বিরাট বড় মনে হবে। ওয়াইড মানে বড়, প্রশস্ত, তাই না? একটা নর্মাল মানুষ আমাদের কাছে কি মনে হবে? আমাদেরকে যদি দেখো, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি ঘরটা এতটা চওড়া, এতটা লম্বা। যেটা অন্ধ মানুষকে এখানে এসে বসানো হয়, সে তো দেখতে পাবে না সামনে ঘরটা কত বড় বা চওড়াটা কত বড়, সে কি বুঝতে পারবে? তার কাছে কি মনে হবে গো? জায়গাটা ওয়াইড মনে হবে না? অনেক বড় মনে হবে না? তাহলে মিল্টন 43 বছর বয়সে অন্ধ হলেন। তিনি খুবই কষ্টের সাথে বলছেন যে আমি যখন তাকিয়ে দেখলাম আমার জীবনের এখনো অর্ধেক সময় পেরোয়নি, কিন্তু আমার লাইট চলে গেছে, আমি এই অন্ধকার বৃহৎ জগতে যেন একা পড়ে গেছি। আর সত্যি একা পড়ে গেছে। ওয়াইফ মারা গেল, ছেলে মারা গেল, মিল্টন প্রচন্ড দুঃখের মধ্যে পড়ে গেল, একা পড়ে গেল, তাই না? নেক্সট কি বলছে? নেক্সট কি বলছে? and that one talent which is dead to hide lost with me useless। এই এক দূর অবধি থাকুক, তাহলে মিনিংটা তৈরি হবে ভালো। তারপরে আমরা বাকি যে হাফ লাইন রইলো তার সাথে পরের লাইনটাকে মিলিয়ে করব, ঠিক আছে? কবিতা এইভাবে পড়তে হয় বাবা, কারণ কবিতার অনেক নিয়ম আছে পড়ার। and that one talent which is dead to hide lost with me useless। এবারে আমার মধ্যে যে একটা ট্যালেন্ট ছিল, ট্যালেন্ট বলতে কোন ট্যালেন্ট বাবা? পোয়েটিক ট্যালেন্ট, কবিতা লেখার ট্যালেন্ট। সেটা মৃত্যু এলে কি হবে? শেষ হয়ে যাবে, তাই না? আমাদের মধ্যে যার মধ্যেই যত ট্যালেন্ট আছে, যাই আছে, যখন মৃত্যু আসবে তখন শেষ হবে। সেটা ইটস ওকে, সেটা তো নর্মাল। মৃত্যু এলে শেষ হওয়াটা নর্মাল। কিন্তু মিল্টন বলছে যে আমার মধ্যে যে ট্যালেন্টটা ছিল সেটা আজকে কি হয়ে দাঁড়ালো বাবা? ইউজলেস হয়ে দাঁড়ালো। কে দাঁড়ালো? ইউজলেস। কারণ একজন কবির যদি চোখ না থাকে সে লিখবে কি করে? সে তো রাইটার, তার রাইটারের চোখ চলে গেল, তা লিখবে কি করে? তাহলে মিল্টন এটাকে নিয়ে আফসোস করছেন যে ঈশ্বর তাকে একটা ট্যালেন্ট দিয়ে পাঠালো, যে ট্যালেন্টটা তার আমৃত্যু থাকা দরকার ছিল, মানে মৃত্যু অবধি। মৃত্যুর পর তো সবার ট্যালেন্ট চলে যাবে। মৃত্যুর পর টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি, ট্যালেন্ট, বুদ্ধি, সৌন্দর্য, রূপ যাই আছে সব চলে যাবে, কোনো চিহ্ন থাকবে না, তাই না? কিন্তু মিল্টন ভাবছেন যে আমি জীবনের এখনো অর্ধেক সময় এলাম না, আমার কাছে পুরো সমাজ, পুরো জগৎ অন্ধকার হয়ে গেল, আমি সেই ডার্ক ওয়ার্ল্ডে একা হয়ে গেলাম। তাহলে আমার যে ট্যালেন্টটা, আমার যে পোয়েটিক ট্যালেন্টটা যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন, সেটাও আজকে আমার কাছে কি হলো গো? ইউজলেস হয়ে গেল। এটা আমার কাছে কি হয়ে গেল বাবা? ইউজলেস। তারপর দেখো মিল্টন কি বলছে, দো থেকে আমরা পড়বো। দো থেকে আমরা কথাটা পড়বো, চাইল্ড অব্দি পড়বো, তাহলে মিনিংটা হবে, ঠিক আছে? দো থেকে চাইল্ড অব্দি এই তিনটে লাইন। দো মাই সোল, though my soul more bent to share there with my maker and present my true account lest he returning chide। কবি বলছেন though my soul more bent to serve there with my maker and present my true account lest he returning chide। তাহলে কবি বলছেন আমার মন, আমার প্রাণ, আমার আত্মা কি চাই গো? সেবা করতে। কার সেবা করতে চায়? আমার মেকারের। মেকার মানে কে গো? ঈশ্বর। তিনি আমাদের সৃষ্টিকর্তা। বেন্ট মানে সেবা করা, মাথা নত করা। তাহলে আমার সোল, আমার আত্মা বেন্ট হতে চায়, মাথা নত করতে চায়, সেবা করতে চায়, মাথা নত করে সেবা করতে চায়। কার সেবা করতে চায়? মেকারের। এবং তাকে আমি কি করতে চাই গো? কিছু প্রেজেন্ট দিতে চাই, যে তিনি যে আমার মধ্যে যে ট্যালেন্টটা দিয়েছিলেন, তিনি যে আমার মধ্যে ট্যালেন্টটা দিয়েছিলেন, পোয়েটিক ট্যালেন্টটা, আমি তো তাকে কিছুই দিতে পারলাম না এখন অবধি। তাকে নিয়ে কোনো কবিতায় লেখা হলো না, কিছুই হলো না, তাকে কোনো কিছু গিফটও করতে পারলাম না কবিতার মাধ্যমে। আমার অন্ধত্ব হয়ে গেল।
তাই তো মহা মুশকিল। কিন্তু আমি তো তাকে দিতে চাই, লেস্ট হি রিটার্নিং চাইল্ড, যাতে সে আমাকে বকাবকি না করে যখন আমি তার কাছে যাব। দেখো একটা টাইম পর আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা কি বলি যে একটা টাইম পর আমাদের কোথায় যেতে হবে, স্বর্গ বা নরক, যেখানে হোক ঈশ্বরের কাছে যেতে হবে। সেটা পরে ডিসাইড হবে স্বর্গ বা নরকে কোথায় যাব, তাই না? তাই তো আমাদের ঈশ্বরের কাছে তো যেতে হবে একটা টাইম পর। সে নরকে গেলেও ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে তোমাকে, স্বর্গে গেলেও কার সামনে গিয়ে দাঁড়াতে হবে, ঈশ্বরের সামনে গিয়ে দাঁড়াতে হবে, তাই না? তাহলে ঈশ্বর সামনে তুমি যখন যাবে, ঈশ্বর তোমাকে কোয়েশ্চেন করবে। কি কোয়েশ্চেন করবে? এই যে তোমাকে মানুষ জীবন দিয়ে পাঠালাম, তোমার মধ্যে এই ট্যালেন্টটা দিলাম, তুমি আমার জন্য কি করেছো? যে তোমাকে পাঠালো, যে তোমাকে করলো, তার জন্য তুমি কি করেছো? তা তুমি বলবে যে আমি স্যার কিছুই করতে পারিনি, তা তখন তো তোমাকে বকাবকি করবে, তাই না? এই যে তোমাদের মনে করো আমি পড়াচ্ছি, এবার আমি তোমাদের রেজাল্ট খুঁজবো, রেজাল্ট কোথায়, ভালো রেজাল্ট কোথায়? এই যখন ভালো রেজাল্ট করবে না তখন আমি কি করবো? বকাবকি করবো, করবো তো, এটা নর্মাল বিষয়, নর্মাল বিষয়। ঈশ্বর তো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা। কবি বলছেন যে আমিও তো ঈশ্বরকে সেবা করতে চাই, আমিও তো তাকে কিছু একটা প্রেজেন্ট করতে চাই, তাকে একটা গিফট দিতে চাই আমার এই ট্যালেন্টটা নিয়ে, কারণ ট্যালেন্টটা তো দিয়েছেন তিনি। কিন্তু আমার তো অন্ধত্ব হয়ে গেল, তাহলে আমি কি করে দেব? আমি কেন তাকে গিফট দিতে চাই? কারণ তিনি দিয়ে পাঠিয়েছেন। তার কাছে যখন আমি রিটার্ন যাব, তখন তিনি কি করবেন? জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? যে কই গো, তুমি তো আমার জন্য কিছুই লিখলে না। তখন তো তিনি না লেখা পেলে আমাকে বকাবকিও করতে পারে। দেখো, এগুলো হিউম্যান ফিলিংস, ঈশ্বর বকাবকি করবেন না বাবা। আমরা আমাদের ফিলিংসগুলো কি করি? ঈশ্বরের সাথে কানেক্ট করে দিই। আমরা ভাবি যদি আমি ঈশ্বরকে না ডাকি, ঈশ্বর আমাকে কি করবেন? পাপ দেবেন। না বাবা, উনি ঈশ্বর, উনি তোমার সৃষ্টিকর্তা। একটা মা বাবার একটা সন্তান যতই বাজে সন্তান হোক, মা বাবা সারা জীবন তাকে কি বলবে? সন্তানই বলবে, ভালোই বাসবে। একটা মাকে তার ছেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, তার মা কষ্ট পাচ্ছে, রাস্তায় বার করে দিয়েছে, তার মা কষ্ট পাচ্ছে, মা কিন্তু কখনোই বলবে না যে তার ছেলের বা তার মেয়ের কি হোক গো, অমঙ্গল হোক, খারাপ হোক, বলবে? তাহলে ঈশ্বর কে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পিতা। তিনিও কখনো আমাদের কি চাইবেন না? খারাপ চাইবেন না। যাতে তুমি তাকে ডাকো না ডাকো ডাজন্ট ম্যাটার। উনি আমাদের হিউম্যান ফিলিংসে চলেন না বাবা। এটা তো আমাদের হিউম্যান ফিলিংস। আমরা ভাবি যে আমি হয়তো ঈশ্বরকে ডাকছি না, ঈশ্বর হয়তো আমার উপর কি করবে? রাগ করবে। এটা মানুষদের মধ্যে হয়। উনি রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, দুঃখ, যন্ত্রণা, মায়া, মোহ সবের ওপরে। ওইগুলো নাই বলেই তো উনি ঈশ্বর। ওগুলো থাকলেই উনি তো নশ্বর হয়ে যেতেন, তাই না? তাহলে এটা ঈশ্বরকে এইভাবে উপলব্ধি করতে হবে, ঈশ্বরকে এইভাবে উপলব্ধি করতে হবে। ঈশ্বরের উপলব্ধি করাটা মেন। ঈশ্বর তোমার মনের মধ্যে আছে, তুমি যদি তাকে মন থেকে ডাকো তুমি পেয়ে যাবে। ঈশ্বরকে ডাকার জন্য কোনো মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, কোনো গির্জা, কোনো মসজিদ, কোনো আরো কোথাও তীর্থস্থান, কোথাও যাওয়ার প্রয়োজন। তুমি বদ্ধ রুমে বসে মনের মধ্যে থেকে ডাকো, বা তুমি সারা পৃথিবী চেয়ে দেখো, তিনি সারা সময় সব জায়গায় বিরাজমান। ওই যে পাখিরা কিচিরমিচির করছে, ওখানেও উনি আছে। ওই যে নিচে পিঁপড়েগুলো দৌড়ে বেড়াচ্ছে, ওখানেও উনি আছে। প্রত্যেক জায়গায় আছে। সেই জন্য তো উনি ঈশ্বর, তাই না? কিন্তু মিল্টনের মধ্যে একটা হিউম্যান ফিলিং আছে। তিনি ভয় পাচ্ছেন, তিনি ভাবছেন তাহলে আমি যখন রিটার্ন হব, তাহলে হয়তো ঈশ্বর আমাকে কি করবেন গো? রিভিউ করবেন, চাইড করবেন, বকবেন। হ্যাঁ, তোকে আমি ট্যালেন্ট দিলাম, পোয়েটিক ট্যালেন্ট, তুই কি করলি না? উঠে যাবে। তুই কি করলি না? লিখলি না কিছুই আমার জন্য, তাই তো? নেক্সট কি বলছে না? নেক্সট এবারে মিল্টন প্রশ্ন করে ফেলছে। এই যে ডট থেকে আই ফন্ডলি আস্ক অব্দি আমরা মিনিংটা দেখি, ঠিক আছে? কি প্রশ্ন করছে?
ডথ গড এক্সাক্ট ডে লেবার লাইট ডিনাই আই ফন্ডলি আস্ক। সেই কারণে আমি বোকার মতো একটা প্রশ্ন করে ফেললাম। ফন্ডলি মানে ক্যাজুয়ালি, 7-5 না ভেবে বোকার মতো প্রশ্ন করে ফেলা, তাকে কি বলা হয় গো? ফন্ডলি। ক্যাজুয়ালি বোকার মতো কবি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? তিনি প্রশ্ন করলেন যে ভগবান তাহলে কি আমাকে যে পারপাসটা দিয়ে পাঠালো, আমাকে যে ট্যালেন্টটা দিয়ে পাঠালো, যেখানে দৃষ্টিশক্তির বিরাট প্রয়োজন, তাহলে ভগবান অন্ধ কেন করে দিল? সত্যি প্রশ্ন আসবে মানুষের মুখে, প্রত্যেকটা নর্মাল মানুষের মাথায় এই প্রশ্নই আসবে। কারণ তাকে যে ট্যালেন্টটা দিয়েছে সেটা কি ট্যালেন্ট? পোয়েটিক ট্যালেন্ট। তাই সেই পোয়েটিক ট্যালেন্টটা প্রকাশ করতে গেলে কি দরকার গো? চোখের দৃষ্টিশক্তি দরকার। তাহলে ভগবান সেটাই কি করলো গো? কেড়ে নিল। তিনি প্রশ্ন করছেন ভগবান এরকম মানুষ, হ্যাঁ, যে আমাকে একটা ট্যালেন্ট দিলেন, তিনি যে ট্যালেন্টের জন্য দৃষ্টিশক্তি অনাবশ্যক, অত্যাবশ্যক, দৃষ্টিশক্তি প্রয়োজন, কিন্তু সেই দৃষ্টিশক্তিটাই কেড়ে নিল। ভগবান এটা করতে পারলো? বোকার মতো প্রশ্ন। ওই যে হিউম্যান ফিলিং থেকে আমরা কি করি? বোকার মতো প্রশ্ন করি, করি না? হে ভগবান তুমি এটা করতে পারলে আমার সাথে? আমরা প্রশ্ন করি তো মাঝে মাঝে, তিনিও প্রশ্ন করলেন। কিন্তু তারপর দেখো, বাট পেশেন্স টু প্রিভেন্ট দ্যাট মার সুন রিপ্লাইস। খুব সুন্দর কথা এখানে, মানে মিল্টন যেটা ইউজ করছেন, যে ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে আমাদের কি বলবো, পার্সোনিফিকেশন। বুঝিয়ে দিচ্ছি তোমাদের পার্সোনিফিকেশন কি করে। বাট পেশেন্স টু প্রিভেন্ট দ্যাট মারমার সুন রিপ্লাইস, God doth not need either man's work or his own gifts. খুব সুন্দর কথা। তাহলে হঠাৎ করে আমার যে ইন্টারনাল পেশেন্স, মানে কি ভেতরকার সেন্স, পেশেন্স মানে ধৈর্য নয় এখানে, কিন্তু পেশেন্স অ্যাকচুয়ালি মিন কি গো? ধৈর্য, লিটারাল মিনিং ধৈর্য। আর এখানে পেশেন্স মানে আমরা কি বলবো? তার অন্তরাত্মা। মিল্টন যেই প্রশ্নটা করলো যে ভগবান এটা করতে পারলো, ভগবান আমাকে পোয়েটিক ট্যালেন্ট দিল, আমি ভাবলাম ভগবানের জন্য কিছু লিখবো, কিন্তু ভগবান তো আলোটাই কেড়ে নিল, তাহলে লিখবো কি করে? ভগবান এটা করতে পারলো আমার সাথে? এই প্রশ্নটা যেই করলো, মিল্টনের মনে হচ্ছে যেন তার অন্তরাত্মা মারমার করে, মানে ফিসফিসিয়ে তাকে বলে উঠলো। তাকে বলে উঠলো গো? মিল্টনকে। কি বলে উঠলো? God doesn't need either man's work or his own gifts. ভগবানের মানুষের কাছ থেকে কোনো উপহার নেওয়ার কিছু নেই। সত্যিই তো বাবা, ভগবান কি নেবে আমাদের কাছ থেকে? উনি তো দিয়েছেন। হ্যাঁ, আমরা ওনার জন্য কি বানিয়ে দিচ্ছি? মন্দির বানিয়ে দিচ্ছি, বড় বড় মসজিদ বানিয়ে দিচ্ছি, গির্জা, বড় বড় বাড়ি, সোনার মুকুট, এত খাবার দাবার দিচ্ছি। ওনার প্রয়োজন আছে? কে দিয়েছেন গো ওগুলো? উনিই তো দিয়েছেন। তাহলে ওকে আমরা কি দেব? হ্যাঁ, ওকে আমরা কি দেব? যিনি আমাদের দিয়েছেন তাকে আমরা কি দেব? তার কোনো প্রয়োজন আছে কি? নো নিড। তাহলে বলেই দিচ্ছেন, কি বলছেন? তার অন্তরাত্মা, মিল্টনের অন্তরাত্মা, মিল্টনের পেশেন্স যেন মিল্টনকে থামিয়ে দিল, প্রিভেন্ট করলো, যে না না এইসব ভুলভাল বকিস না, কি সব ভুলভাল প্রশ্ন করছিস। তার কানের কাছে যেন ফিসফিসিয়ে বলল। তাহলে পেশেন্স কথা বলছে মানে অন্তরাত্মা কথা বলছে, তার মানে পার্সোনিফিকেশন করা হলো। পার্সোনিফিকেশন মানে কি? যখন কোনো জড়বস্তু বা কোনো জড় চিন্তা বা বিমূর্ত চিন্তাকে তুমি জীবন দিয়ে দেবে, সে যখন মানুষের মতো বিহেভ করবে, তখন তাকে কি বলা হয় গো? পার্সোনিফিকেশন। দেখো, পেশেন্স মানে ধৈর্য, অন্তরাত্মা মানেও সেটাকে আমরা কখনো দেখিনি, সেটা অ্যাবস্ট্রাক্ট আমাদের কাছে, এটা বিমূর্ত, তার কোনো ছবি নেই। অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? যেগুলোকে ছোঁয়া যায় না, যেগুলোকে দেখা যায় না, যেগুলোকে শোনা যায় না, যেগুলো শুধু কি করতে হয়? ফিল করতে হয়। যেমন মৃত্যু ফিল করতে হয়।
ঠিক সেরকম পেশেন্স ফিল করতে হয়। পেশেন্স মানে অন্তরাত্মা। তাহলে অন্তরাত্মা মিল্টনকে বলে উঠলো, কি বলে উঠলো বাবা, যে না রে ওই খ্যাপার মতো প্রশ্ন করিস না, থাম থাম। ঈশ্বরের মানুষ্য সৃষ্ট কোনো কাজ, মানুষ্য সৃষ্ট কোনো গিফটের কোনো কি নেই, প্রয়োজন নেই। ঈশ্বর স্বয়ং সিদ্ধা। ঈশ্বরকে স্বয়ং সিদ্ধা, সেলফ পোটেন্সিয়াল, নিজের মধ্যেই পরিপূর্ণ ঈশ্বর। নেক্সট কি বলছে দেখো, খুব সুন্দর কথা। তাহলে ঈশ্বর কি চান আমাদের কাছ থেকে? ঈশ্বর তাহলে আমাদের কাছ থেকে কি চান? হু বেস্ট বিয়ার হিজ মাইল্ড ইয়োক দে সার্ভ হিম বেস্ট। খুব সুন্দর কথা। তাহলে যে ঈশ্বরের এই বোঝা বহন করে চলে, সেই ঈশ্বরকে একমাত্র ভালো সার্ভ করে থাকে। ঈশ্বরের বোঝা কোনটা গো? ঈশ্বর তোমার উপর কি বোঝা চাপিয়েছে? সৎ পথে চলা, সৎ কর্ম করা, মানুষের ভালো করা, মানুষের সেবা করা, সবসময় ভালো চিন্তা রাখা, ভালো দৃষ্টি রাখা। এটাই তো ঈশ্বর বোঝা চাপিয়েছেন তোমার ওপর, অন্য কিছু তো চাপাননি। তিনি বলছেন যে মানুষ ঈশ্বরের এই নরম ইয়ক মানে কি গো? ওই যে জোয়াল যেটা গরুর কাঁধে দেওয়া হয়। তাহলে যে এই জোয়ালটাকে বহন করে চলে, সেই ঈশ্বরকে একমাত্র ভালো কি করে গো? সেবা করে। সত্যি তো, ঈশ্বর তার অন্য কিছু চাননি তোমার কাছে। কিছু চেয়েছেন তোমার কাছে যে আমাকে প্রত্যেক মাসে 10 লাখ টাকা দে? হ্যাঁ, তুই কোটি কোটি টাকা ইনকাম করছিস, আমাকে দিয়ে তো প্রত্যেক মাসে 1 কোটি টাকা করে। চেয়েছেন ঈশ্বর কখনো? কখনোই চাননি। আমরা জোর করে তাকে দিচ্ছি। উনি সন্তুষ্ট নন, কিন্তু এতে উনি অসন্তুষ্ট। আমরা আসল কাজটা করছি না, আমরা জোর করে তাকে এইসব দিতে যাচ্ছি, টাকা পয়সা ঘর বাড়ি এসব বানিয়ে দিচ্ছি তার, কিন্তু অ্যাকচুয়াল কাজটা করছি না। অ্যাকচুয়াল কাজটা কি বলেছেন করতে? উনি সৎভাবে সরলভাবে মানুষকে সেবা করে ভালোবেসে সবার সাথে মিলে মিশে থেকে জীবনটাকে যাপন করতে বলেছে। কিন্তু আমরা এটাই করছি না। আমরা তাকে সব কিছু করে দিচ্ছি, ঘর বাড়ি বিল্ডিং সোনাদানা, কিন্তু মারপিট ঝামেলা ঝগড়া, মানে কুমন্তব্য, ভেতরে ভেতরে শয়তানি, এইসব করে পার করছি। তাহলে ঈশ্বর কি খুশি হচ্ছেন? ইজ হি হ্যাপি? নো, তিনি হ্যাপি নন। তিনি তোমাকে যে জন্য পাঠালেন তুমি সেটাই করছো না, তার উল্টোটা কাজ করে যাচ্ছ। বলছেন তিনি সেটাই চান, তার ইয়কটাকে কি করুক গো? বহন করুক। সেই ইয়কটা কেমন? মাইল্ড। সেটা বিরাট ভারী কিছু নয়, হ্যাঁ সেটা ভারী কিছু নয়, সেটা মাইল্ড ইয়ক। সেই মাইল্ড ইয়কটা তোমাকে বহন করতে বলছে। তারপর দেখো কি বলছে, হিজ স্টেট ইজ কিংলি। তিনি কে গো? তিনি সম্রাট। ঈশ্বর কে গো? সম্রাট। কোথাকার সম্রাট? এই মহাবিশ্বের মহাদুনিয়ার সম্রাট। তার রাজত্ব কি? রাজার মতো। তিনি রাজা, একজন সম্রাট। তার কি দরকার? তিনিই তো মালিক, তিনি তো সৃষ্টি করেছেন। বাইবেল শুরু হচ্ছে, বাইবেল খুব সুন্দর একটা লাইন দিয়ে। ওল্ড টেস্টামেন্ট পড়বে, বুক 1 চ্যাপ্টার 1 লাইন নাম্বার 1। ঠিক আছে, কি বলছে? ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ডার্কনেস and God commanded, let there be light, and there was light. কি বলছে? যে শুরুতে চারিদিকে কি ছিল গো? অন্ধকার ছিল। তারপর ঈশ্বর কি করলো? ঈশ্বর আদেশ দিল। কি আদেশ দিল? যে অন্ধকার থেকে কি হয়ে যা? আলো হয়ে যা। এবং আলো হয়ে গেল। তারপর বাইবেল বলছে, then God divided the day and light into 2 parts. অন্ধকার আর আলোকে দুটো ভাগে ভাগ করলো। The light becomes day and the dark becomes night. তারপর ভগবান দিন এবং রাত্রি সৃষ্টি করলো। তাহলে ঈশ্বর সবই সৃষ্টি করেছেন, সেই কারণে তার স্টেট, তার রাজত্বটা কেমন গো? কিংলি। তিনি রাজা। তিনি কোথাকার রাজা? এই মহাবিশ্বের, গোটা বিশ্বের রাজা। এরপরে কথাটা খুব সুন্দর, thousands at his binding speed and post over land and ocean without rest.
হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সমুদ্র, 7 সমুদ্র পাড়ি দিচ্ছে, দীর্ঘদিন ছুটে বেড়াচ্ছে, তাকে কি করার জন্য গো? সেবা করার জন্য। তারা কোনো বিশ্রামও নিচ্ছে না। তাকিয়ে দেখো, আমরা ঈশ্বরকে সেবা করার জন্য ছুটে বেড়াচ্ছি না? কেউ এখানে যাচ্ছি, কেউ ওখানে যাচ্ছি, কেউ বিদেশ চলে যাচ্ছি, সেখানে গিয়ে সেবা করে আসছি। বিদেশ থেকে কত লোক আসছে, কখনো আমরা এই মন্দির যাচ্ছি, কখনো ওখানে যাচ্ছি, কখনো এই দরগায় যাচ্ছি, কখনো এই চার্চে যাচ্ছি। থাউজেন্ডস অফ মানুষ, থাউজেন্ড মানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ অ্যাট হিজ বিডিং স্পিড, তাকে বিট করার জন্য। কাকে? ঈশ্বরকে। ছুটছে তারা। অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড ওশেন উইদাউট রেস্ট, তারা সমুদ্র, তারা ভূমি সব পাড়ি দিচ্ছে, তারা বিশ্রাম নিচ্ছে না। তাকে সেবা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে বেড়াচ্ছে না? এটাই তো হচ্ছে। ঈশ্বরকে তো আমরা এইভাবে সেবা করছি। তিনি তো সম্রাট, তিনি তো সৃষ্টিকর্তা, তাকে তো সবাই সেবা করছে, তাই না? নেক্সট লাইনটা, লাস্ট লাইনটা খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট লাইন। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড এন্ড ওয়েট। খুব সুন্দর, ইম্পর্টেন্ট লাইন। কিন্তু তারাও তোমার সেবা করে, তারাও ঈশ্বরের সেবা করে, যারা অনলি চুপচাপ ঈশ্বরের জন্য কি করে গো? অপেক্ষা করে। অর্থাৎ যারা ছুটে বেড়াতে পারছে না, যারা বিভিন্ন জায়গায় মন্দিরে, মসজিদে, গির্জায়, বিভিন্ন ধার্মিক স্থানে যেতে পারছে না, যারা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে, তারাও কি করছে গো? সেবা করছে। আমি প্রথমেই তোমাদের বললাম, ঈশ্বরকে পেতে গেলে তোমাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নিজের মনের দিকে তাকাও, তোমার ভেতরেই কে রয়েছে গো? ঈশ্বর রয়েছে। কারণ তুমি কার অংশ? তারই অংশ। তুমি যেহেতু তার অংশ, তার গুণ তোমার ভেতরেই রয়েছে, তোমাকে চিনে নিতে হবে। তাহলে শুধু যারা ছুটে বেড়াচ্ছে তারাই সেবা করছে না বাবা, দে অলসো সার্ভ, তারাও সেবা করছে, যারা বাইরে দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করছে। এই লাস্ট লাইনটা, একটা সিচুয়েশনকে আমি তোমাদের তুলে ধরছি, আমার খুব মনে পড়ে। যখন আমি কবিতাটা প্রথমবার পড়েছিলাম, তখন আমি কলেজে পড়তাম, আমাদের সিলেবাসে ছিল না, আমার কবিতাটা খুব ভালো লাগতো, আমি সেই কারণে পড়েছিলাম। তো পড়ার পর দুর্গাপুজো চলছে, দুর্গাপুজোয় সবাই ঠাকুর দেখছে, সব জামা প্যান্ট পরে সবাই মন্দিরের ভেতর ঢুকছে, বড় বড় প্যান্ডেল করেছে। আর কিছু রাস্তার ছেলে মেয়ে, তারা ভেতর ঢুকতে পারছে না, তারা রাস্তায় থাকে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাচ্ছে, দাদা একটু খাবার দাও, দাদা 2 পয়সা দাও। তুমি খাচ্ছ, তুমি হয়তো এঁঠোটা তাকে দিচ্ছ, ও সেটাই খাচ্ছে। আমার এই লাইনটা তখন খুব রেলেভেন্ট লেগেছিল। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। যারা ভেতরে যাচ্ছে তারাই শুধু তোমার সেবা করছে না, এই যে তারা পুজোর সময় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে গো? হাত পাচ্ছে, তারাও তোমার সেবা করছে। দেখবে কোনো তীর্থস্থানে যাবে, কিছু ভিখারি মানুষ, তারা তো হাত পেতে থাকে, তাই না? তারা তো ওই মন্দিরের ভেতরে ঢোকার পারমিশন নেই, তাদের একটা জায়গা আছে, ওখানে তাদের দাঁড়াতে হবে, কারণ তাদের মন্দিরে ঢোকার, মসজিদে ঢোকার পারমিশন নেই। তারাও তো সেবা করছে, তার ওই দাঁড়িয়ে থেকে অপেক্ষা করাটা তো সেবা একটা, তাই না? তোমাকে যে সবসময় গিয়ে ছুটে পড়ে দিতে হবে না, দরকার নেই। তুমি ভালোবাসো মানে সেই ভালোবাসা কোথায় থাকবে? মনে থাকবে। রবি ঠাকুরের কথায় তোমাদের বলেছিলাম, সনেট পড়াতে গিয়ে আরেকবার বলছি, তুমি সুন্দর তাই তোমায় ভালোবাসি না, আমি ভালোবাসি তাই তুমি সুন্দর। ভালোবাসাটা এরকমই হওয়া উচিত যে তুমি সুন্দর বলে তোমায় আমি ভালোবাসছি না বাবা, আমি ভালোবাসছি তাই তুমি সুন্দর। ওই যে ওনার বিখ্যাত কবিতা, আমি, পড়েছো নিশ্চয়ই। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, ফুল ফুটলো রাঙা হয়ে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে।
ঠাকুর গোলাপকে ভালোবাসেন, গোলাপের প্রতি ভালোবাসা আছে বলে গোলাপকে ঠাকুরের কাছে কি মনে হচ্ছে? সুন্দর মনে হচ্ছে। তাহলে আমাদের লাইফে এটাই হওয়া উচিত যে আমরা কোনো জিনিস সুন্দর বা অ্যাট্রাকটিভ বলে ভালোবাসবো না বাবা, আমি ভালোবাসবো বলে ওই জিনিসটা কি আমার কাছে অ্যাট্রাকটিভ, সুন্দর, তাই না? কিন্তু আমরা সব অবোধ, আমরা বুঝি না এটা। তাহলে মিল্টন এখানে দেখালেন, দেখো তিনি পুরো কবিতায় দেখালেন তার লাইফের হাফ টাইম আসেনি এখনো, তিনি কি হয়ে গেছেন? অন্ধ হয়ে গেছেন। তারপর তিনি জানেন যে মৃত্যু আসবে একটা সময় পর, তার যেই ট্যালেন্টটা যেটা ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন সেটাও নাই হয়ে যাবে। কিন্তু তিনি ঈশ্বরের সেবা করতে চান, ঈশ্বরকে কিছু প্রেজেন্ট করতে চান তার এই ট্যালেন্ট দিয়ে, কারণ ঈশ্বর তো এই ট্যালেন্টটা দিয়ে পাঠিয়েছে তাকে, তিনি চান কিছু প্রেজেন্ট করতে। কিন্তু তিনি আফসোস করছেন যে আমি আর প্রেজেন্ট করতে পারবো না, কারণ আমার কাছে সেই ট্যালেন্টটাকে ইউজ করার জন্য লাইট দরকার, বাট লাইট ইজ স্পেন্ট। তাহলে হয়তো আমি যখন ঈশ্বরের কাছে রিটার্ন যাব তখন আমি হয়তো চাইডিং হব, বকা খাবো, হয়তো ঈশ্বর আমাকে বকাবকি করবেন, তিনি তার হিউম্যান ফিলিংসে ভাবছেন সেটা, বাট অ্যাকচুয়ালি সেটা কখনোই হয় না। কিন্তু তিনি আর না থাকতে পেরে অধৈর্য হয়ে প্রশ্ন করেই দিচ্ছেন, তাহলে ঈশ্বর কেন এরকম করলো? ট্যালেন্ট দিল ঠিকই, কিন্তু সেই ট্যালেন্টটাকে কাজে লাগানোর জন্য দৃষ্টিশক্তি প্রয়োজন, সেই দৃষ্টিশক্তি ছিনিয়ে নিল। ঈশ্বর কেন এত নিষ্ঠুর, কেন? কিন্তু হঠাৎ করে মিল্টনের অন্তরাত্মা যেন মিল্টনকে কি করলো গো? থামিয়ে দিল, না রে বোকা, না শোন, ঈশ্বরের প্রয়োজন নেই মানুষের গিফটে। মানুষ কি দেবে? কিছুই প্রয়োজন নেই। ঈশ্বর কি চান? তার বোঝাটা যেন কেউ বহন করতে পারে। তার বোঝা কি গো? সৎ সরল সুন্দরভাবে জীবনযাপন করা, মানুষের ভালো চেয়ে ভালোবেসে জীবনযাপন করা, এটা তো ঈশ্বরের বোঝা। কারণ ঈশ্বর নিজে একজন রাজা, সম্রাট, এই ইউনিভার্সের সৃষ্টিকর্তা। তার গিফটের কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই। হাজার হাজার মানুষ তার জন্য ছুটছে, সমুদ্র ভূমি সব ত্যাগ করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাই না? মানুষ সেবা করতে যায় না? এই যে যেমন দেখো এই শ্রাবণ মাসে সবাই কোথায় যাচ্ছিল গো? হাজার হাজার মানুষ তারকেশ্বর যাচ্ছিল। প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভ্যাটিকান সিটি যায়, তাই না? হজ হচ্ছে ইসলামিক রিলিজিয়নে মক্কা যাওয়া, আরব, ওখানে ঈশ্বরের ঘর আছে, সেখানে গিয়ে যাওয়া, সেখানে গিয়ে প্রে করা, ঠিক আছে? তো মানুষ তো যায়। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটছে, দৌড়াচ্ছে, সমুদ্র পার করে দিচ্ছে, কত কষ্ট করছে, করছে না তার জন্য? কিন্তু মিল্টন বলছে তারাও সেবা করছে, তা বলে এটা নয় তুমি ভেবো না যে তুমি কোথাও যেতে পারছো না বলে তুমি সেবা করতে পারছো না, না বাবা, দে অলসো সার্ভ, তারাও সেবা করছে। হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, যারা একমাত্র চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং যারা অপেক্ষা করে, তারাও সেবা করছে। ওই যে তোমাদের একটা সিচুয়েশন আমি বললাম, তাকিয়ে দেখো, তাই না? তো এখানেই আমি অন ইজ ব্লাইন্ডনেসের ক্লাসটা শেষ করছি।